আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান পলিসিস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ বাংলায় বলতে গেলে স্বাধীন ভারতে যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে আমাদের জনসম্প্রদায় উন্নয়নের জন্য, সেগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে এই জনসম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝছি। জনসম্পদ উন্নয়ন, এখানে দুটি শব্দ রয়েছে। জনসম্পদ অর্থাৎ কিনা সাধারণ মানুষ, এবং উন্নয়ন, উন্নয়ন বলতে বোঝায় তাদের আর্থিক, সামাজিক, পরিবেশগত অর্থাৎ কিনা সার্বিক তাদের যদি উন্নতি করা যায় সেটাকেই তাহলে আমরা জনসম্পদ উন্নয়ন বলছি। আর অভিধানগত অর্থে ভাবি তাহলে জনসম্পদ উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যে কোনো সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতির উন্নতি সাধন করে। এই জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির উদ্দেশ্য বা লক্ষ্যই হলো মানুষকে আরো শক্তিশালী করে তোলা, যাতে তারা নিজেদের জীবনকে উন্নত এবং নিয়ন্ত্রণ করতে পারে। এখানে যে শব্দগুলি রয়েছে সেগুলো আমি আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করব। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত, অর্থাৎ একটি মানুষ, আমরা জানি যে সামাজিক সচলতার মাধ্যমে মানুষ সমাজের একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যায়, তার সামাজিক স্তরের উন্নতি ঘটে। অর্থনৈতিক অর্থাৎ তার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটে, যাতে তার প্রয়োজনীয় জীবন ধারণের যা কিছু প্রয়োজন সেগুলো সে অর্থনৈতিকভাবে অ্যাক্সেস করতে পারে অথবা সেগুলোকে সে গ্রহণ করতে পারে। এবং তার থেকেও জরুরি হচ্ছে যে মানুষ যে পরিবেশে বাস করছে সে পরিবেশগত পরিস্থিতির উন্নয়ন, অর্থাৎ একটি বাচ্চা যে পরিবেশে বড় হয় তার সে পরিবেশের প্রভাব তার উপর পড়ে। সুতরাং সে বাচ্চাটির বড় হওয়ার জন্য, সে মানুষটির বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ যেন তৈরি করা যায়, সেই পরিবেশটাকেই আমরা বলছি পরিবেশগত পরিস্থিতির উন্নয়ন। এবং এই ক্ষেত্রে এই পরিবেশগত পরিস্থিতির উন্নয়নের যে প্রসঙ্গটি আমরা এখানে টেনে আনছি, সেখানে খুব বেশি পরিমাণে আসবে আমাদের চারপাশে যে সবুজ গাছপালা রয়েছে, নদ নদী, পশু পাখি, তাদের সবার অবস্থানের কথা। অর্থাৎ আমরা এখানে জনসম্পদ উন্নয়ন বলতে শুধুমাত্র মানুষের আর্থিক বা সামাজিক উন্নয়নের কথা বলছি না, আমরা বলছি চারপাশের যে পরিবেশ তার সঙ্গেও সমান তালে, সমানভাবে যাতে সে টিকে থাকতে পারে এবং পরিবেশ পরিস্থিতির কোনো রকম ক্ষতি না করে। সুতরাং জনসম্পদ উন্নয়ন আমরা এইটা বোঝার চেষ্টা করব যে সেটি হলো এমন এক ধরনের একটি প্রক্রিয়া যেখানে একটি মানুষের ব্যক্তিগত এবং তার সামগ্রিক অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত পরিস্থিতির উন্নতি ঘটে। তাহলে এর পরের যে প্রসঙ্গটি চলে আসে যে এই জনসম্পদ উন্নয়নের গুরুত্বটা কোথায়। অর্থাৎ যে কোনো প্রকল্প যখন আমরা গ্রহণ করি, সরকারি স্তরে হোক, বেসরকারি স্তরে হোক, স্বেচ্ছাসেবীদের মাধ্যমে হোক, তার কিছু উদ্দেশ্য থাকে। নিছক উদ্দেশ্য ছাড়া কোনো প্রকল্প কোনো জায়গায় পালিত হয় না। অর্থাৎ আমাদের এখানে বুঝতে হবে তাহলে জনসম্পদ উন্নয়নের গুরুত্বগুলো কি। সর্বপ্রথম যেটি পয়েন্ট সেটি হচ্ছে দারিদ্র দূরীকরণ। আমরা জানি যে এত কিছুর পরেও আমাদের সমাজে বিস্তর বিভেদ রয়েছে, পরিকাঠামোর সমস্যা রয়েছে, স্তরভেদ রয়েছে, আমাদের সমাজে জাতিভেদ রয়েছে, এবং তার ফলে কি হয়েছে, বিশ্বের একটা বড় অংশের মানুষ এখনো অবধি তারা পভার্টি লাইনের অনেক নিচে বাস করেন। আজ থেকে 10 বছর আগের একটি স্টাডি দেখাচ্ছে যে আমাদের এই ভারতবর্ষেই দৈনিক প্রায় 22 লক্ষ মানুষ রাত্রে কিছু না খেয়ে ঘুমোতে যান। সুতরাং এই অসাম্য বা বৈষম্য আমাদের সমাজের যে উন্নতি, সার্বিক উন্নতি, তার পথে খুব বড় বাধা দাঁড় করাচ্ছে। কারণ সমাজের সমস্ত মানুষের উন্নতি না হলে সেটাকে আমরা সমাজের উন্নতি বলতে পারি না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে শুধুমাত্র 10% মানুষের উন্নতি দিয়ে কোনো সমাজ এগিয়ে চলতে পারে না। মানব সভ্যতার স্বার্থে, মানব সভ্যতার উন্নয়নের স্বার্থে প্রতিটি মানুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা
আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেই জন্যেই জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করা হয়, যেখানে প্রতিটি মানুষের নিবিড় অংশগ্রহণ থাকে এবং যার মাধ্যমে তার আর্থিক উন্নতি ঘটে এবং সেই আর্থিক উন্নতি ঘটার মাধ্যমে সে দারিদ্র্য দূরীকরণের পথে অনেকখানি এগিয়ে চলে। সুতরাং এটি আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর বিস্তার। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের দেশে প্রতিটি বাচ্চার জন্য তার বাড়ির কাছে আমরা স্কুল স্থাপন করতে পারিনি। স্বাধীনতার ৭৫ বছর পরেও আমাদের প্রত্যেকের জন্য স্বাস্থ্য পরিকাঠামো এখনো সমানভাবে আমরা পৌঁছে দিতে পারিনি। এখনো আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একটি সরকারি হাসপাতালে আসতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেন। সুতরাং একটি গণতান্ত্রিক দেশের প্রতিটি মানুষের গুরুত্ব যেহেতু একই, সুতরাং সেখানে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো সমানভাবে বিস্তার করাটা বা বিস্তার রাখাটা অত্যন্ত জরুরি। সেইখান থেকেই জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির ভূমিকা আসছে। এই প্রকল্পগুলি এমনভাবে নেওয়া হবে যাতে সেগুলি শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোর বিস্তার ঘটাতে সাহায্য করে। একটি উদাহরণস্বরূপ বলা যায়, সেটি হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ তারা যেন স্কুলে যেতে পারে, শিক্ষার বিস্তার। অপারেশন ব্ল্যাকবোর্ড আমাদের আরেকটি শিক্ষামূলক প্রকল্প, বা আমাদের যেটা পোলিও নিরাময় নিরাময়ের জন্য যে টিকা দেওয়া হয়, প্রতিটি গ্রামে প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেটি আরেকটি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পের উদাহরণ। আমাদের জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলির ৩ নম্বর গুরুত্বটি হচ্ছে যে এইগুলি সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধিতে যথেষ্ট উল্লেখ্য ভূমিকা গ্রহণ করে। আমরা জানি যে আমাদের সমাজে বিভেদ রয়েছে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে অত্যন্ত সম্প্রীতিগত ক্ষেত্রে বিপজ্জনক জায়গায় অবস্থান করছে। কিন্তু একটি সমাজ ভেদাভেদ এবং সাম্প্রদায়িক ঘৃণার উপর নির্ভর করে এগোতে পারে না। সমাজের উদ্দেশ্যই হওয়া উচিত প্রতিটি মানুষের উন্নতি, প্রতিটি মানুষের উন্নতি প্রকল্পে, উন্নয়ন প্রকল্পে সমান অংশীদারিত্ব। জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলিতে স্থানীয় মানুষজনের নিবিড় অংশগ্রহণের কথা বলা হয়। বলা হয় তারা যেন সে জায়গায় দাঁড়িয়ে সমানভাবে অংশগ্রহণ করতে পারেন। সুতরাং এইটা আমরা বলতে পারি যে নিবিড় অংশগ্রহণের মাধ্যমে আদতে তাদের সামাজিক সংহতি বৃদ্ধি পাবে এবং হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষজন যখন একসঙ্গে কাজ করবেন, তখন স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে। চতুর্থ উদ্দেশ্যটি হলো টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করা। এইখানে এই টেকসই উন্নয়ন বা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বলতে কি বোঝায় আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে একবার বলেছি যে মানুষের উন্নতি মানে শুধুমাত্র আর্থিক বা সামাজিক উন্নতি নয়। মানুষের উন্নতি বলতে এটাও বোঝায় যে মানুষ যে পরিবেশে থাকে, যে পরিবেশে বাস করে, সেই পরিবেশের যা কিছু আছে তার একটি দীর্ঘমেয়াদী সুঅবস্থান থাকা উচিত। অর্থাৎ আমরা যদি কোথাও নদী বাঁধ করি, সেই নদী বাঁধ যেন অরণ্য ধ্বংসের ভূমিকা গ্রহণ না করে, অথবা সেখানে স্বাভাবিক যে ইকোসিস্টেম রয়েছে সেইটা যেন ধ্বংস না হয়। কারণ এই মুহূর্তে যুদ্ধের থেকে বড় থ্রেট মানব সভ্যতার কাছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আমাদের মানব সভ্যতার অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে শিল্পায়ন বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সাথে আমরা কল কারখানার ধোঁয়া ইত্যাদির মাধ্যমে পরিবেশ দূষণে ১ নম্বর ভূমিকা পালন করছি। বিশ্ব উষ্ণায়নের ফলে আস্তে আস্তে বিশ্বের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে। শ্বাসযোগ্য বাতাস কমে যাচ্ছে এবং পানযোগ্য জল ইতিমধ্যেই কিন্তু হ্রাস পেয়েছে। খোদ কলকাতা শহরেই আমরা কিন্তু পানীয় জল কিনে খাই, অর্থাৎ পানীয় জলও কিন্তু আমাদের আর স্বাভাবিক অধিকারের মধ্যে থাকছে না। সুতরাং যখন আমরা কোনো রকম উন্নয়নের কথা বলবো, মানব সভ্যতার উন্নয়নের লক্ষ্যে কোনো প্রকল্পে হাত দেব, সেটা যেন অবশ্যই টেকসই হয়, অর্থাৎ পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়। কোথাও যদি এটা ফ্ল্যাট বাড়ি হয়, সেটি যেন ভূগর্ভস্থ জলকে ব্যবহার না করে হয়, যাতে ভূগর্ভস্থ জলের উপর চাপ না পড়ে। কোথাও যদি একটি পার্ক তৈরি করা হয়, সেটি যেন যথেষ্ট পরিমাণে গাছ রেখে করা হয়। এবার আমাদের এই উন্নয়নের সংজ্ঞাটা আমাদের কাছে সাধারণভাবে খুব গোলমেলে। আমরা উন্নয়ন বলতে বুঝি চকচকে রাস্তাঘাট, ঝকঝকে বাড়িঘর, কিন্তু আদত অর্থে টেকসই উন্নয়ন বলতে তা বোঝায় না। টেকসই উন্নয়ন বলতে বারবারই বোঝায়, ভীষণভাবে বোঝানো হয় পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ উন্নয়ন, যেখানে পরিবেশ এবং মানুষের সমান
ভূমিকা থাকবে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়ের সঙ্গে সাযুজ্য রেখে আমরা পরের স্লাইডে চলে যাব। সেটি হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম দিকের পরিস্থিতি কি ছিল। 1947 সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে যায় তখন ভারতবর্ষের মাথায় অলরেডি বা ইতিমধ্যে কিন্তু আর্থিক দেনা চেপে গেছে। ব্রিটিশ শাসকদের যে শোষণ, তার ফলে স্বাধীন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়েছিল সেটি হচ্ছে অপরিসম দারিদ্র্য, সাক্ষরতার অভাব এবং সবথেকে বড় কথা হচ্ছে সার্বিক পরিকাঠামোর অভাব। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের প্রথম কাজ ছিল যে ভারতবর্ষের যে গ্রামীণ এবং শহুরে সম্প্রদায় আছে তার জন্য সঠিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা। এবং মাথায় রাখতে হবে যে সরকার চেয়েছিলেন যে উন্নয়নের যে ধারা সেটি প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের কাছে যেন সমানভাবে ছড়িয়ে যায়, প্রতিটি মানুষ যেন সমানভাবে সেটি পান। একটি প্রান্তিক মানুষ শুধুমাত্র প্রান্তিক হওয়ার জন্য তিনি যেন বিচ্ছিন্ন না হন। তার জন্য শিক্ষা কমিশন হয়েছে, তার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, তার জন্য পঞ্চায়েতি রাজ হয়েছে। সবকটির উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে সামগ্রিকভাবে যাতে অংশগ্রহণ করানো যায়। প্রথম যে জনসম্প্রদায়গত উন্নয়নমূলক প্রকল্পটি গ্রহণ করা হয় সেটিকে ইংরেজিতে বলা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1952 সালে এটি চালু হয়। এটির উদ্দেশ্য ছিল মূলত দুটো: কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করা এবং তার সাথে সাথে স্থানীয় পরিকাঠামোকে উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতাকে নিশ্চিত করা। মাথায় রাখতে হবে যে স্বাধীন ভারতবর্ষ তখন অবধি আর্থিকভাবে খুব শক্তিশালী ছিল না। দেশ ভাগ হয়েছে, অনেকখানি রিসোর্স ভাগ হয়ে গেছে। আমাদের সে সময় ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়ে যারা দেশ গঠনে ভূমিকা গ্রহণ করবে এবং দেশ ভাগের যে যন্ত্রণা সেটা তখনও আমাদের সাধারণ মানুষ বয়ে চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, এই যে তিনটি মূলগত আমাদের চাহিদা, এই পরিকাঠামোর উন্নয়ন করাটাই কিন্তু মূল লক্ষ্য ছিল। সাধারণ মানুষের কাছে কৃষি বীজ পৌঁছে দেওয়া, শিক্ষার জন্য যথেষ্ট পরিমাণে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করা, নারী শিক্ষা এবং বিভিন্ন যে সম্প্রদায়গুলো পিছিয়ে পড়েছিল তাদের জন্য রিজার্ভেশনের বা সংরক্ষণের ব্যবস্থা করা, প্রতিটি বাচ্চার জন্য স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করা এবং আমাদের এই পরিকাঠামোর যে উন্নয়নের কথা বলি, পরিকাঠামোকে আমরা একটি অবকাঠামো শব্দেও আমরা মাঝে মধ্যে উল্লেখ করে থাকি। এই পরিকাঠামোর উন্নয়ন কিন্তু বিকেন্দ্রীকরণের সঙ্গে বিশেষভাবে জড়িত। অর্থাৎ আমাদের এক্ষেত্রেও উন্নয়নের ভূমিকা বা উন্নয়নের যে কর্মসূচি তার উপর একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। আমরা যদি ভাবি যে কোনো জায়গাতে শুধুমাত্র শহর, মূল শহরটার উন্নতি ঘটালে আশেপাশের এলাকার উন্নতি ঘটবে, তাহলে কিন্তু সেটা সার্বিকভাবে ব্যর্থ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের উন্নতি বলতে শুধুমাত্র কলকাতার উন্নতি নয়, পুরুলিয়ার প্রান্তেই একটি হাসপাতাল থাকা জরুরি। পুরুলিয়ার একটি বাচ্চা যদি লেখাপড়ার জন্য কলকাতায় আসে তাহলে কিন্তু তা শিক্ষা পরিস্থিতির উন্নতিকে সূচিত করে না। একটি মেদিনীপুরের মানুষ যদি শুধুমাত্র উন্নত চিকিৎসার জন্য কলকাতায় আসতে বাধ্য হন তাহলে তা উন্নত চিকিৎসা পরিকাঠামোর দিকে আঙুল তুলে ফেলে। একটি মানুষ যদি তার জমির ফসল বেচতে ফোড়েদের শরণাপন্ন হন তাহলে বুঝতে হবে যে সরকারের উপযুক্ত কৃষি পরিকাঠামো নেই। সুতরাং আমাদের যা কিছু উন্নয়নমূলক প্রকল্প সেটি প্রত্যেকটি প্রান্তে সমানভাবে ছড়িয়ে দেওয়াটা জরুরি। সেটা কৃষি হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা শিল্প পরিকাঠামো হতে পারে। সবকিছু যেন সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়। এবং তাতে কি হয়, যদি প্রত্যেকটি স্থানীয় এলাকা, প্রত্যেকটি স্থানীয় জায়গা, সাধারণ জায়গা, গ্রাম, তার যদি উন্নতি ঘটানো যায় তাহলে তা বিন্দু বিন্দু হয়ে সিন্ধুর মতন আমাদের দেশের সার্বিক উন্নতিতে কাজ দেবে। অর্থাৎ স্থানীয় পরিকাঠামোর উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা আদতে আমাদের সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা আমরা বলবো সেটি হলো ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস। এটি 1953 সালে শুরু হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? কৃষি কৌশল, স্বাস্থ্য এবং স্যানিটেশন বিষয়ে গ্রামীণ জনগণকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোলা এবং তার জন্য গ্রামীণ সম্প্রদায়ের সদস্যদের ভেতরে এক্সটেনশন অফিসার নিয়োগ করা হয়েছিল। আমরা যদি সালটাকে আরেকবার খেয়াল করি, 1953 মানে দেশ স্বাধীন হওয়া তখনও 10 বছরে পৌঁছায়নি। ততদিনে সরকার, আমাদের যারা প্রশাসক ছিলেন তারা বুঝেছেন যে আদতে আমাদের দেশের
প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আমাদের কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা তার পিছিয়ে থাকা। কৃষি কৌশল ছিল পুরনো, অর্থাৎ যারা চাষবাস করতেন তারা আধুনিক চাষবাসের ভঙ্গি বা আধুনিক চাষবাস কিভাবে হয় তারা একেভাবেই তারা সচেতন ছিলেন না। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ছিল অত্যন্ত অপ্রতুল। আমরা আমাদের গল্প সাহিত্য উপন্যাসে পড়েছি যে খোদ কলকাতা শহরে 1950-এর দশকে বা 60-এর দশকে প্লেগ, গ্রামের পর গ্রাম কলেরিয়াতে উজাড় হয়ে যাওয়া, ম্যালেরিয়া, এগুলো কিন্তু আমরা গল্প উপন্যাসে পড়েছি। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল ছিল এবং তার সঙ্গে স্যানিটেশন অর্থাৎ শৌচাগার পদ্ধতি বা আমাদের মেয়েদের স্বাস্থ্যজনিত যে সমস্ত তাদের সুরক্ষাগুলি অবলম্বন করা উচিত কোনোটাই কিন্তু ঠিকভাবে হতো না। এবং আমরা কিন্তু যতই এই কথাগুলো বলি যে আমরা একদম নতুন শতাব্দীতে পা দিয়েছি, আমরা ধীরে ধীরে চাঁদে মানুষ পাঠাচ্ছি, এতদিন পরেও কিন্তু আমরা প্রত্যেকটি গার্লস স্কুল, গার্লস কলেজ, সেখানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন রাখতে পারিনি। আমাদের রক্ষণশীলতা এবং আমাদের সচেতনতার অভাব এক্ষেত্রে মূল দায়ী। সুতরাং এটি অত্যন্ত একটি জরুরি পদক্ষেপ ছিল যে গ্রামের মানুষজনদের কৃষি কৌশল, আধুনিক কৃষি কৌশল, স্বাস্থ্য সচেতনতা এবং স্যানিটেশন সিস্টেম সম্পর্কে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোলা। এবং তার জন্য আমরা আগেই বলেছি সেটা শুধুমাত্র শহুরে বা শুধুমাত্র যে প্রশাসনিক আমলারা কাজ করবেন তাই নয়, যেহেতু যে কোনো জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পের মূল কথাই হলো স্থানীয় মানুষের অংশীদারিত্ব। সুতরাং গ্রামীণ সম্প্রদায়ের যে সদস্যরা আছেন তাদেরকেও এই কাজে সমানভাবে নিযুক্ত করা হয়েছিল। এরপরে ভারতবর্ষের যে শাসন বিকেন্দ্রীকরণ বা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার একটি অন্যতম স্তম্ভ যার নাম পঞ্চায়েতি রাজ সিস্টেম, সেটি 1959 সালে শুরু হয়। এর উদ্দেশ্য ছিল পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন করা এবং এটি 3টি স্তরে কাজ করত: গ্রাম, ব্লক এবং জেলা। পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক পরিকাঠামোতে একটি মাস্টার স্ট্রোক হিসেবে ধরা হয়। কারণ বারবার বলা হয়েছে যে কোনো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিকাঠামোতে সাধারণ মানুষের ক্ষমতায়নে বা ক্ষমতাতে অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি। আমরা যখন ভোট দিই আমরা আমাদের শাসককে নির্বাচন করি এবং এই শাসককে নির্বাচনের মাধ্যমে আমরা আদতে সিদ্ধান্তে অংশগ্রহণ করি যে আগামী 5 বছর তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে কোন ভূমিকা গ্রহণ করবেন। এবং এই শাসন ব্যবস্থা যদি পুরোটাই আমলাতান্ত্রিক হয়ে যায় বা পুরোটাই যদি টপ টু বটম মানে ওপর থেকে নিচ অব্দি নেমে আসে, তাহলে সেটা আমাদের স্বাভাবিক যে সামাজিক সার্বিক উন্নতি তার সঙ্গে একই রকম সাযুজ্যপূর্ণ হয় না। আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিটি মানুষের কাছে গণতান্ত্রিক ক্ষমতা পৌঁছে দিতে হবে। এর উদ্দেশ্যেই এই পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়, যেখানে গ্রামের মানুষ তারা ভোটদানের মাধ্যমে স্থানীয় পঞ্চায়েত নির্বাচন করবেন। যে পঞ্চায়েত স্থানীয় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের উপর নজর রাখবেন, পরিকল্পনা গ্রহণ করবেন। সরকার যদি সেই এলাকায় কোনো রকম কোনো প্রকল্প নেয় তাহলে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সেই প্রকল্পটি গ্রহণ করবে এবং এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষের ক্ষমতায়ন ঘটবে। অর্থাৎ কোনো এলাকায় একটি রাস্তা তৈরি হবে, স্থানীয় পঞ্চায়েত তারা 100 দিনের কাজের যে প্রকল্পটি রয়েছে তার মাধ্যমে কারা কাজ করবেন সেটি নির্ধারিত করবে। কোনো পঞ্চায়েতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠবে, সেখানে আমাদের অত্যাচারিতা মহিলাদের নিয়ে পঞ্চায়েত সেই নির্বাচনে সাহায্য করবে। অর্থাৎ একটি সাধারণ মানুষ যিনি প্রান্তে আছেন তিনি শুধু দিল্লির শাসককে নির্বাচন করছেন না, তিনি শুধু কলকাতায় যিনি আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য যে কোনো মন্ত্রী তার নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তিনি তার সাথে সাথে তার হাতের কাছে যে শাসকটি রয়েছে পঞ্চায়েত প্রধান বা অন্যান্য যারা পঞ্চায়েতের সদস্য তাদেরকেও নির্বাচনে উল্লেখ্য ভূমিকা পালন করছেন। এবং শুধু তাই নয়, এই পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় এলাকার উন্নয়ন ঘটছে। কারণ এই টপ টু বটম যে আমাদের ধারাটি রয়েছে, অর্থাৎ সরকারি আমলা, সরকারের উপরের স্তরে যারা রয়েছেন তারা ডিসাইড করবেন যে প্রান্তিক এলাকায় কি উন্নয়ন ঘটবে। তারা অনেক সময় স্থানীয় এলাকার থেকে সম্পূর্ণ রকম বিচ্ছিন্ন থাকেন। সুতরাং যদি স্থানীয় পঞ্চায়েতের মতামত না হয় তাহলে সবসময় সেটা সঠিক তথ্য এবং সঠিক উন্নয়ন প্রকল্প পাওয়ার পিছনে উল্লেখ্য ভূমিকা গ্রহণ করতে পারে। এবং আরেকটি বৈশিষ্ট্য, গ্রাম, ব্লক এবং জেলা,
এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখ্য একটি ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষের কাছে, প্রতিটি প্রান্তিক মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রতিটি মানুষকে সিদ্ধান্ত এবং কাজে অংশীদারিত্ব রাখতে উৎসাহিত করা হয়েছে। এর পরের যে জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ কিনা আইআরডিপি, যেটি 1978 সালে শুরু হয়েছিল। এর উদ্দেশ্যই ছিল গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতি করা। যখন এই উদ্দেশ্যটির কথা বলছি তার মানে বুঝতে হবে 1978 মানে 1947 থেকে 30 বছর, অর্থাৎ 3 দশক কেটে গেছে। কম বেশি 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ও কেটে গেছে। অর্থাৎ তখনও কিন্তু আমরা গ্রামের অর্থনৈতিক অবস্থার সার্বিক উন্নতি ঘটাতে পারিনি এবং আক্ষেপের বিষয় এটাও যে আমরা এখনো একই লক্ষ্যে দৌড়ে যাচ্ছি। তার কারণ আমাদের উন্নয়ন প্রকল্পগুলি কোথাও না কোথাও সবকটি মানুষকে সার্বিকভাবে যোগ করতে বা যুক্ত করতে ব্যর্থ হচ্ছে। আইআরডিপির লক্ষ্যই ছিল গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং সেটি কিভাবে সেই লক্ষ্যটি অর্জন করার চেষ্টা হয়েছিল? কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন এবং আয় সৃষ্টি স্কিম তৈরি করতে সহায়তা প্রদান, অর্থাৎ কর্মসংস্থান তৈরি করা। এই কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে একটি চীনা প্রবাদ আছে যেটি এখানে আমি ব্যবহার করব। সেখানে বলা হচ্ছে যে কোনো মানুষকে যদি তুমি একদিন মাছ খাওয়াতে চাও তাহলে তাকে মাছটা রান্না করে খাওয়াও, আর যদি তুমি চাও যে সেই মানুষটা রোজ মাছ খাবে তাহলে তাকে মাছটা ধরতে শেখাও। এই যে প্রবাদ বাক্যটি, এর অর্থ হলো যে কোনো মানুষকে তুমি অনন্তকাল শুধুমাত্র বিভিন্ন ভাতা বা বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে তাকে দাঁড় করিয়ে রাখতে পারবে না। তার কর্মসংস্থান সৃষ্টি তোমাকে করতেই হবে। অর্থাৎ যদি সত্যি আমরা গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতি চাই তাহলে গ্রামের মানুষদের বিভিন্ন রকম কর্মসংস্থান এবং তার মাধ্যমে আয় বৃদ্ধি, সেই দিকে আমাদের চোখ রাখতেই হবে। সবুজ বিপ্লবের আগে অবধি সারা বছর আমাদের দেশে চাষ হতো না, বা এখনো আমাদের দেশে প্রান্তিক চাষি বা ভাগ চাষির সংখ্যা এতটাই বেশি যে তারা সবসময় শুধুমাত্র চাষের জমির উপর নির্ভর করে কর্মসংস্থান তারা ঠিকঠাক ভাবে করতে পারেন না, বা আমাদের যে কোনো মানুষের যে তিনটি মৌলিক চাহিদা থাকে, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান তারা কিন্তু সেইখানে সবসময় সেগুলিকে অর্জন করতে পারেন না। সুতরাং আমাদের গ্রামের মানুষজন যারা রয়েছেন, যদি এখনো আমরা কলকাতা শহরের বিভিন্ন ফ্ল্যাট বাড়ি তৈরি দেখি, আমরা দেখব সেখানে গ্রামের মানুষজন ট্রেনে করে এসে কেউ পুরুলিয়া, কেউ মুর্শিদাবাদ, কেউ নদিয়া, সেখান থেকে এসে এখানে তারা রাজমিস্ত্রি বা লেবারের কাজ করেন। একটি জেলা থেকে আরেকটি জেলাতে গিয়ে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসে, গ্রামে কি তাহলে আদৌ পর্যাপ্ত কর্মসংস্থান রয়েছে? এই পর্যাপ্ত কর্মসংস্থান বলতে সেই কাজ যে কাজটি করে মানুষ তার মৌলিক চাহিদা যেগুলি রয়েছে, অর্থাৎ কিনা খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা, সেগুলোকে সে পূরণ করতে পারছে। যদি পূরণ করতে না পেরে থাকে তাহলে আমাদের জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি আরো দরকার এবং সেগুলির আরো নিবিড় রূপায়ণ দরকার। এই বিষয়টি উঠে আসে। 1950 থেকে 1960 সাল, এই দশকে যে সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি নেওয়া হয়েছিল এবং গ্রামীণ এলাকার পুনর্গঠনের উদ্দেশ্যে কিছু প্রকল্প নেওয়া হয়, তার লক্ষ্যটাই ছিল মূলত গ্রামীণ এলাকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার পুনর্গঠন, এবং তার সাথে সাথে যে জায়গাগুলো দেখা হবে সেটি হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং গ্রামীণ অবকাঠামো বা পরিকাঠামো, যে শব্দটি ব্যবহার করা যায় আমাদের মানে দুটো একই। যখন আমি শব্দটা ব্যবহার করছি পুনর্গঠন, গ্রামীণ এলাকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার পুনর্গঠন সামাজিক সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে, তার মানে যে অবস্থায় গ্রামের অর্থনৈতিক এবং সামাজিক জীবন ছিল সেটিকে নতুন করে গড়ে তোলা। তার মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শিক্ষার মাধ্যমে আমরা জাতিভেদ, আমাদের ভেতর যে ধর্ম জাতি ভেদাভেদ রয়েছে সেটিকে আমরা দূর করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের কাছে যেন শিক্ষার আলো সমানভাবে পৌঁছে যায়। আমরা চেষ্টা করেছি যাতে প্রতিটি মানুষ শিক্ষার মাধ্যমে চেতনার আলোতে উদ্বুদ্ধ হন, এবং শিক্ষার উদ্দেশ্য কি যদি স্বাভাবিকভাবে আমরা শিক্ষা বিজ্ঞানের প্রতিটি ছাত্রকে এই প্রশ্নটি রাখি,
শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করা নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করতে শেখা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজস্ব মৌলিক চাহিদাগুলি পূরণ হচ্ছে কিনা সেই জায়গাটা বোঝার ক্ষমতা। শিক্ষার উদ্দেশ্য দেশ বা সমাজের সার্বিক উন্নতির কথা ভাবা এবং সে উন্নতির ভাবনায় মানুষ ছাড়াও পরিবেশ সমানভাবে থাকবে। এবং 1950 থেকে 60 দশকের ভেতরে যে কটি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে সবকটি প্রকল্পেরই উদ্দেশ্যই ছিল বিশেষভাবে সাধারণ মানুষের অংশীদারিত্ব বৃদ্ধি এবং স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং গ্রামীণ যে পরিকাঠামো গড়ে তোলা যার মাধ্যমে মানুষজনের সার্বিক জীবনযাত্রা উন্নতি ঘটবে। 2005 সালে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোতে জনসম্পদ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে তার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। তার নাম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এনরেগা, বা এটিকে আমরা সাধারণভাবে রেগাও বলি। এর উদ্দেশ্য ছিল গ্রামের পরিবারের প্রতিটি সদস্যের বছরে অন্তত 100 দিন সরকারি রেটে কর্মসংস্থান নিশ্চিত করা। কারণ গ্রামীণ অর্থনীতির বিকাশ না ঘটলে কোনোভাবেই আমাদের দেশের অর্থনীতি বিকাশ ঘটবে না। এবং আমাদের দেশ কিন্তু শিল্পভিত্তিক দেশ নয়। আমাদের দেশের 70%-এরও বেশি মানুষজন গ্রামে থাকেন এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নতি না ঘটলে কোনোদিনই আমাদের দেশ সামনের দিকে এগোবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল এবং এই রেগা প্রকল্পের অংশীদার ছিলেন আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতের মানুষজন, দেশের আপামর সাধারণ মানুষজন, এবং তার মাধ্যমে তার ন্যূনতম একটি আর্থিক রোজগারের ব্যবস্থা হয় এবং যে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পগুলি নেওয়া হচ্ছিল সে উন্নয়নমূলক প্রকল্পগুলির মাধ্যমে সেখানে সাধারণ মানুষের অংশীদারিত্ব সুনিশ্চিত করা হয়। অর্থাৎ মানুষজন সেখানে কাজ করবেন, একটি রাস্তা তৈরি হবে, রেগার মাধ্যমে সেখানে মানুষজন সাধারণ অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন, কোথাও একটি পুকুর তৈরি হবে সেখানে তারা শ্রমিক হিসেবে কাজ করবেন, কোথাও একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠবে সেখানেও তারা কাজ করবেন। এইভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য হ্রাসে রেগার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। যতগুলি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে রেগা নিঃসন্দেহে অন্যতম প্রধান স্থান অধিকার করে। এরপরে আমরা কথা বলবো যে রুরাল হেলথ অ্যান্ড স্যানিটেশন পলিসিস, অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলির মধ্যে আমাদের গ্রামীণ এলাকার স্বাস্থ্য সেবা এবং পরিষেবামূলক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছিল জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন NRHM এবং স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখেছিলাম বা আমরা দেখেছি যে গ্রামীণ এলাকা, শহুরে নিচুতলার এলাকা, সেখানে স্বাস্থ্য পরিষেবার মান খুব উন্নত নয়। সেখানে হাসপাতালে আমাদের পরিকাঠামোর অনুন্নয়নের ফলে সবসময় ডাক্তার থাকেন না, সবসময় সেখানে আমরা উপযুক্ত পরিকাঠামো পৌঁছে দিতে পারি না। যদি সেখানে স্যানিটেশন সিস্টেম এবং স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে যদি আমরা উন্নতি ঘটাতে পারি তাহলে আমরা রোগ প্রতিরোধের দিকে এগিয়ে যাব এবং শুধু তাই নয়, অনেক উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো। ICDS একটি প্রকল্প সেরকমই, যেখানে গ্রামে গর্ভবতী মেয়েদের এবং বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা হয়। এছাড়াও বিভিন্ন পানীয় জল প্রকল্প চালানো হয় বিভিন্ন জায়গাতে। আর্সেনিক মুক্ত পানীয় জল ছাড়াও গ্রামে সরকারি প্রকল্পে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এইখানে আমাদের যতগুলি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার একটি অন্যতম সমস্যা রয়েছে। সেটি হচ্ছে আমরা মুখে বলছি যে সাধারণ মানুষের অংশীদারিত্ব আমরা চাইছি, সাধারণ মানুষ অংশগ্রহণ করুক সেটি আমরা চাইছি। সাধারণ মানুষের অংশগ্রহণ বলতে আমরা এখানে বলতে চাইছি সচেতন অংশগ্রহণ, অর্থাৎ সেই মানুষটি যেন সচেতনভাবে সেখানে অংশগ্রহণ করেন। কোনো রাস্তার ধারে গ্রামে যদি গাছ লাগানো হয় রাস্তাটিকে বাঁচানোর জন্য অথবা সেই গাছ লাগিয়ে রাস্তার উপর একটি ছায়া তৈরি করার জন্য, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি স্থানীয় মানুষজন গাছ কেটে নিয়ে চলে যান। আমরা জানি পৌরসভা বিভিন্ন গ্রামের স্বচ্ছ পানীয় জলের জন্য কল দেওয়া হয়েছে, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই কলের মাথাটা ভাঙা, সমানে 1-2 ঘন্টা ধরে জল পড়ে যাচ্ছে। অর্থাৎ একটি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প তখনই সফল হবে যখন সেখানে প্রতিটি মানুষের সচেতন অংশীদারিত্ব থাকবে। যে মানুষটি রাস্তা দিয়ে হাঁটছেন সে মানুষটি ভাববেন যদি এই রাস্তাটি তার ট্যাক্সের টাকায় তৈরি, তিনি ডিরেক্ট ট্যাক্স দিন বা ইনডিরেক্ট ট্যাক্স,
সুতরাং সে রাস্তাটির নিরাপত্তা, সে রাস্তাটির স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটি দেখভাল করাও তার কর্তব্য। যে মানুষটি একটি অন্য এলাকার উপর দিয়ে বাসে যাচ্ছেন, তিনি বাদামের প্যাকেটটা খেয়েই বা প্লাস্টিকের প্যাকেটটা ড্রেনে ফেলবেন না, রাস্তার ধারে ফেলবেন না, কারণ তিনি সেখানে না থাকলেও সেখানে স্বাভাবিকভাবেই সেই প্লাস্টিকটা ড্রেনে পড়লে সেখানে সাফোকেশন তৈরি করতে পারে, সমস্যা তৈরি করতে পারে। সুতরাং এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা স্বচ্ছ ভারত অভিযান ততদিন সফল হবে না যতদিন আমাদের সাধারণ মানুষ সচেতন না হবে, এবং যে কারণে এখন অবধি কিছু ক্ষেত্রে গোঁড়ামির জন্য আমরা পোলিও টিকা প্রকল্প অথবা নসবন্দি প্রকল্প আমরা কোনোটাই এখনো 100% সফলতার সঙ্গে করে উঠতে পারিনি, যেটা আমাদের অন্যতম ব্যর্থতা। আমরা বলেছি যে আমাদের দেশের প্রতিটি মানুষের উন্নতি দরকার, প্রতিটি প্রান্তিক মানুষ তার উন্নতি দরকার, প্রতিটি প্রান্তিক মানুষকে তাদের উন্নয়নকে সুনিশ্চিত করাটা দরকার। আমাদের দেশের মানুষজনের ভেতরে একটা বড় অংশ হচ্ছেন যেটা ট্রাইবাল, অর্থাৎ যারা পিছিয়ে পড়ে রয়েছেন। আমাদের যতগুলি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার মধ্যে অনেকগুলি রয়েছে যার উদ্দেশ্যই হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং কল্যাণকে সুনিশ্চিত করা, তাদের শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো এবং অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি ঘটানো। তার জন্য আমরা জানি শিক্ষা পরিকাঠামো উন্নতি করার জন্য বিভিন্ন চত্বরে BRGF স্কিমের অধীনে ট্রাইবাল এবং মাইনরিটি বেসড এরিয়াতে স্কুল গড়ে তোলা হয়েছে, সরকারি স্কুল গোটা দেশের বিভিন্ন প্রান্তে, এবং এই ট্রাইবাল ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে সেই আবাসিক স্কুলগুলোতে বাচ্চাদেরকে নিয়ে এসে পড়ানো হয় সম্পূর্ণ বিনা খরচে। তাদের জন্য সংরক্ষণের মাধ্যমে তাদের সমাজে আপওয়ার্ড মোবিলিটি বা ওপরে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়। এবং এক্ষেত্রেও একটি কথা বলার, যে আমাদের দেশ তখনই এগোবে যখন প্রতিটি মানুষ স্বাভাবিকভাবে সে উন্নয়নে বা সেই উন্নতিতে অংশগ্রহণ করবে। সবার উন্নতি না হলে কোনোদিন দেশের উন্নতি হবে না। আমাদের সমাজের যারা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ মহিলা, সে মহিলাদের এম্পাওয়ারমেন্ট এবং জেন্ডার ইকুয়ালিটির জন্য একাধিক পলিসিস আছে, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও অথবা আমাদের রাজ্যের কন্যাশ্রী প্রকল্প, যেগুলিতে আদতে মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। লেখাপড়া শিখে একটি মহিলা স্বাভাবিকভাবে সে আর্থিকভাবে স্বনির্ভর হবে এবং আর্থিকভাবে স্বনির্ভরতা হওয়ার মাধ্যমে সে ক্ষমতায়ন চেষ্টা করবে। আমাদের সমাজে মহিলারা এখনো অনেকখানি পিছিয়ে রয়েছেন। আমাদের সমাজে এখনো অবধি মহিলাদের জন্য একাধিক সচেতনতামূলক প্রকল্প আমরা চালাই, শুধু তাদেরকে সমাজে লিঙ্গ সাম্য নিয়ে আসতে। আমরা যদি লিঙ্গ সাম্য না নিয়ে আসতে পারি, আমরা নিজেদেরকে সভ্য বা শিক্ষিত বলে দাবি করতে পারি না। এই বেটি বাঁচাও বেটি পড়াও বা কন্যাশ্রী প্রকল্প এর উভয়েরই উদ্দেশ্যই হচ্ছে লিঙ্গ সাম্য এবং গ্রামীণ এবং শহুরে অঞ্চলে মহিলাদের ক্ষমতায়নকে নিশ্চিত করা। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বিশেষভাবে বলা দরকার, যে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে অনেক ক্ষেত্রে একটি স্বাভাবিক ধারণা আছে যে পুরুষরা মহিলাদের ক্ষমতায়নে উল্লেখ্য ভূমিকা পালন করেন, এবং আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে আমরা আমাদের বাড়ির মেয়েদের পড়তে দিয়েছি। প্রথম কথা এটা বুঝতে হবে যে পড়তে দেওয়াটা আমাদের কাজ নয়। একটি মহিলা স্বাভাবিকভাবেই একটি দেশে একটি সমাজে একটি পুরুষের সমান আইনি অধিকার এবং সামাজিক অধিকার তার রয়েছে। যখনই আমি এই কথাটি বলবো পুরুষ হিসেবে, যে সেখানে আদতে আমরা একটি মানুষকে পড়তে দিচ্ছি বা একটি মানুষকে সেখানে তাকে আমরা পড়ার জন্য অধিকার দিচ্ছি, সেখানে আদতে পুরুষতান্ত্রিক অধিকার নতুন করে ফুটে ওঠে, যেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এইবার দেখব আমাদের যে জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে তার সমস্যাটি কি। প্রথম কথা হচ্ছে কার্যকারী বাস্তবায়নের অভাব, অর্থাৎ অনেক ক্ষেত্রেই যে পরিকল্পনাগুলি হয় আমলা স্তরে সেগুলি মাটির থেকে যোগাযোগ বিচ্ছিন্নভাবে হয়। তার ফলে সেই প্রকল্পগুলি যখন ইমপ্লিকেশন করা হয় বা বাস্তবে প্রয়োগ করা হয় তখন সেগুলি সফলভাবে চলে না। দুই, যে মানুষজনের উদ্দেশ্যে এই জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি রান করানো হয় তাদের ভেতর সচেতনতা থাকে না এবং শিক্ষা থাকে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো এলাকায় যদি একটি স্বাস্থ্য পরিষেবামূলক সামাজিক প্রকল্প শুরু করা হয়, অনেক ক্ষেত্রে সেই প্রকল্প সফল হয় না সাধারণ মানুষের
স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সাধারণ জ্ঞান যদি খুব কম থাকে তাহলে। এবং ৩ নম্বর, আমাদের যেহেতু উন্নয়নশীল একটি দেশ, আমাদের প্রতিনিয়ত আর্থিক পরিকাঠামোর সঙ্গে লড়াই করে চলতে হয়। সেক্ষেত্রে অর্থায়ন এবং সম্পদের অভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে অনেক প্রজেক্ট, অনেক জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প শুরু হয়েও হয়তো খুব বেশি দূর এগোতে পারে না। তার কারণ আর্থিক সমস্যা। আমরা এই শেষ ভাগে এসে জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পের উদাহরণ দুটি এখানে আলোচনা করব। প্রথমটি অবশ্যই আমাদের এনরেগা, যেখানে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের মাধ্যমে প্রতিটি মানুষের গ্রামের ১০০ দিনের মিনিমাম কর্মসংস্থান সৃষ্টি করা হয়। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, যার মাধ্যমে মহিলাদের স্কুলে নিয়ে আসা এবং তাদের লেখাপড়া শেখানোর মাধ্যমে তাদের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। এবং দুটি প্রকল্পেই যেটা উল্লেখ্য যে সাধারণ মানুষের নিবিড় অংশগ্রহণ রয়েছে। অতএব উপসংহারে আমরা বলতে পারি, স্বাধীনতার পর থেকেই ভারতের সম্প্রদায় উন্নয়ন নীতিগুলি গুরুত্বপূর্ণভাবে উন্নত হয়েছে। বিভিন্ন সমস্যা থাকলেও এই নীতিগুলি গ্রামীণ উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং শিক্ষায় উল্লেখ্য প্রভাব ফেলেছে। শুধুমাত্র যেটা আমাদের ভবিষ্যতের চাহিদা তা হলো এইটির যেটি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন প্রক্রিয়া, সেটি যেন আরো উন্নতি হয়। সেখানে সাধারণ মানুষের নিবিড় অংশীদারিত্ব দরকার, অংশগ্রহণ দরকার, এবং তার সাথে সাথে পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ, পরিবেশের ক্ষতি না করে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের দিকে আরো বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সবশেষে আমরা ৩টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করব। জনসম্পদ উন্নয়নের সমস্যা কি? মনোযোগের অভাব ক, খ। আর্থিক সমস্যা গ, কোনোটাই নয়। ২, স্বাধীনতার পরে প্রথম জনসম্পদ উন্নয়ন কর্মসূচি কত সালে নেওয়া হয়েছিল? ১৯৪৭, ১৯৫৬, ১৯৫২। ৩টি অপশন এখানে দেওয়া আছে। এবং ৩ নম্বর, মহিলা ক্ষমতায়ন প্রকল্পের একটি উদাহরণ দাও। কন্যাশ্রী প্রকল্প, রেগা এবং গ, কোনোটাই নয়। আশা করি আজকের আলোচনা সবার কাজে আসবে। ধন্যবাদ।